হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 16 থেকে 20 পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। পাঠ 16 রাজুর আঁকা ছবি, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা, রাজু এই ছবিটি এঁকেছে, সুন্দর একটি ছবি। রয়াকার বর্গের জয় সুর র, রাজুর আ চন্দ্রবিন্দু কয়াকার আঁকা ছ বয়সী ছবি। রাজু একটি ছবি এঁকেছে, দেখি ছবিতে সে কি এঁকেছে। বন্ধুরা, এই ছবিটি রাজু এঁকেছে। রাজুর ছবিতে দেখো অনেক কিছু আছে, যেমন এখানে আমরা একটি নদী দেখতে পাচ্ছি। এই নদীতে দেখো মাছ আছে। তারপরে এই ছেলেটি বড়শি দিয়ে মাছ ধরছে এবং তার পাশে মাছ রাখার একটি পাত্র আছে। নদীতে আমরা নৌকা দেখতে পাচ্ছি, নৌকায় মানুষ চলাচল করছে। এখানে আরেকটি নৌকা এবং এই নৌকায় একটি বাদাম আছে। এই বাদামের সাহায্যে বাতাস নৌকাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তারপরে এই পারে দেখো মানুষ আছে। তারপরে এখানে গাছ দেখতে পাচ্ছি এবং এই পারে দেখো এই লোক কাঁধে একটি লাঠিতে দুই পাশে দুইটি হাড়িতে করে কিছু একটা নিয়ে যাচ্ছে। এখানে দুইজন হেঁটে চলছে। এখানে একটি গরু, পিছনে ছাগল এবং এখানে আমরা বেড়া দেয়া দেখছি। এখানে ঘর বাড়ি আছে, পিছনে গাছপালা এবং এখানে আকাশে পাখি উড়ে যাচ্ছে। তাই এখানে দেখো রাজু ছবিতে কিন্তু অনেক কিছু এঁকেছে। নিচে লেখা আছে রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। যেমন এখানে একটি বাক্য দেয়া আছে, পাখি উড়ছে। দেখো রাজুর আঁকা ছবিতে উপরে পাখি উড়ছে। আমরা বাকি বাক্যগুলো লিখব। দেখো আমরা দ্বিতীয় বাক্য লিখেছি নদীতে মাছ আছে, অর্থাৎ এখানে একটি নদী। এই নদীতে দেখো এই যে আমরা মাছ দেখতে পাচ্ছি। তারপরে 3 নদীতে নৌকা চলছে। দেখো এখানে নদীতে 1 2 3 তিনটি নৌকা চলছে। তারপরে 4 একটি গরু ও একটি ছাগল ঘাস খাচ্ছে। দেখো এই ছবিতে পিছনে একটি ছাগল এবং সামনে একটি গরুকে দেখতে পাচ্ছি। এই গরু আর ছাগল ঘাস খাচ্ছে। তারপরে 5 মানুষ হেঁটে যাচ্ছে। আমরা দুই পারে দেখতে পাচ্ছি মানুষ হেঁটে যাচ্ছে। এভাবে আমরা রাজুর ছবি দেখে আরও অনেক বাক্য লিখতে পারি। যেমন একটি ছেলে বড়শি দিয়ে মাছ ধরছে। ছবিতে অনেক গাছ আছে। ছবিতে দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে। তারপর নদীতে অনেক ঢেউ আছে, এখানে আঁকাবাঁকা ঢেউ দেখতে পারছি। এভাবে বিভিন্ন বাক্য লিখতে পারি। পাঠ 17 শহর ও গ্রাম, এটি আমরা পড়ব। দেখো বন্ধুরা, আমরা এখানে একটি শহরের ছবি দেখতে পারছি। শহরে এমন উঁচু উঁচু দালান কোঠা থাকে, রাস্তায় গাড়ি অনেক বেশি থাকে এবং দুই পাশে ফুটপাতে মানুষজন থাকে। আমিন গ্রামে থাকে, শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগে। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানান। তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে।
আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। নিচে আমরা গ্রামের একটি ছবি দেখতে পারছি। এখানে ঘরবাড়ি আছে, পাশে দেখো মাঠ, কৃষকেরা ফসলের মাঠে কাজ করছেন, পাশে নদী আছে, নদীতে নৌকা বাঁধা এবং বড় বড় গাছ আছে। দেখো আমিন যখন তার ফুপু বাড়িতে শহরে গিয়েছিল, শহরে সে অবাক হয়েছিল এত গাড়ি আর এত মানুষ দেখে। অন্যদিকে গ্রামে মানুষ এবং গাড়ি অনেক কম থাকে। তারপরে শহরে চারিদিকে কত রকমের দোকান থাকে, সেখানে কত কিছু যে রয়েছে। অন্যদিকে গ্রামের দোকানে কিন্তু বেশি রকম জিনিস থাকে না। আমিন তার ফুপুর সাথে একদিন চিড়িয়াখানায় গিয়েছিল। শহরের পাশে এভাবে চিড়িয়াখানা থাকে বা বিভিন্ন ঘোরার জায়গা থাকে। চিড়িয়াখানায় আমিন বাঘ, হরিণ, জিরাফ এগুলো দেখেছিল। আরেকদিন ফুপু শিশু পার্কে নিয়ে গিয়েছিল। এই পার্কগুলো সাধারণত শহরে থাকে। শিশুদের বিনোদনের জন্য অনেক চড়ার জিনিস থাকে শিশু পার্কে, যেখানে গেলে শিশুরা আনন্দ পায়। আর দেখো তিথি যখন গ্রামে তার মামার বাড়িতে এসেছিল, তখন গ্রামে সে অন্য একটি দৃশ্য দেখেছিল, যেখানে বাড়ির পাশে বড় পুকুর আছে, সেই পুকুরে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, যেটা দেখে তিথির আনন্দ হয়। অন্যদিকে একদিন তিথির মামাতো ভাই তাকে কুমোর পাড়ায় নিয়ে যায়, যেখানে কুমোররা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, তার ভিতর হাড়ি, পুতুল ইত্যাদি। সেখানে তিথিও মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে অনেক গাছ আছে, গাছে পাখি থাকে। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত। দেখো এখানে একটি রাস্তা, যার দুই পাশে ফসলের ক্ষেত। সেখানে চাষি চাষ করে, দুই পাশে চাষিরা চাষ করছে। গ্রামের পরিবেশ দারুণ ভালো লাগে তিথির। তাহলে আমরা দেখলাম যে গ্রাম হচ্ছে একরকম আর শহর আরেক রকম। দেখো এখানে আছে শব্দ শিখি চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়, এটিকে চিড়িয়াখানা বলে। চিড়িয়াখানায় দর্শনার্থীদের দেখানোর জন্য পশু পাখিদের খাঁচায় রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। বন্ধুরা দেখো এখানে আছে বাক্য লিখি, শহর, দালান, পুকুর, মাটি, এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলছে। দেখো আমরা লিখেছি শহর, শহরে অনেক গাড়ি। দালান, ফুপু দালান বাড়িতে থাকেন। পুকুর, বাড়ির সামনে বড় একটি পুকুর। মাটি, মাটি দিয়ে পুতুল তৈরি করা হয়। তারপর দেখো বন্ধুরা নিচে বলা আছে নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে শব্দ আছে প্যাক প্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে। এই শব্দ দিয়ে আমরা এই খালি ঘর পূরণ করব। দেখো আমরা এই খালি ঘর পূরণ করে লিখেছি এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। তারপর বন্ধুরা দেখো নিচে প্রশ্ন আছে, বলি ও লিখি। আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রাম ও শহরের মিল অমিল বলি। আমরা প্রথমে এই দুইটি প্রশ্নের উত্তর দেব। আমরা প্রশ্নটি এখানে লিখেছি। দেখো আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? আমিন শহরের এত গাড়ি, এত মানুষ ইত্যাদি দেখে অবাক হয়েছে। তিথির কেন গ্রাম ভালো লাগে? গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি ইত্যাদি দেখে তিথির গ্রাম ভালো লাগে। বন্ধুরা আমরা এই উপরের দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে ছিল গ্রাম ও শহরের মিল অমিল বলি।
বন্ধুরা, গ্রাম থেকে শহরে অনেক বেশি মানুষ বাস করে এবং গ্রাম থেকে শহরে বেশি গাড়ি থাকে। গ্রামের বাড়িগুলো কাঁচা হয় আর শহরের বাড়িগুলো পাকা দালান হয়। গ্রাম থেকে শহরে বিনোদনের ব্যবস্থা বেশি, যেমন চিড়িয়াখানা, শিশু পার্ক ইত্যাদি। গ্রামে জমিতে ফসল চাষ করা হয়, শহরে তা করা হয় না। গ্রামে বড় বড় গাছ থাকে, শহরে গাছগুলো ছোট বা বেশি গাছ থাকে না। এগুলোই হচ্ছে শহর ও গ্রামের মিল অমিল। পাঠ 18 প্রজাপতি, এটি আলোচনা করব। এটি একটি ছড়া, যেই ছড়াটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি, পরফলা বর্গের জয়াকার প্রজা, প তয়সী পতি, প্রজাপতি। কাজী, কয়াকার বর্গের জয় দিঘি কাজী, দন্তের ন বর্গের জয় রহস্যু ল নজরুল, হস্যই দন্তেশ্বর লয়াকার ম ইসলাম। দেখো এখানে আমরা নিচে প্রজাপতি দেখতে পারছি যে ফুলের মধু খাচ্ছে। আমরা এই ছড়াটি পড়ব। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও, দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। সংক্ষেপিত, অর্থাৎ কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আরও অনেক বড় করে লিখেছে, তোমাদের বইতে অল্প কয়েক লাইন দেয়া আছে। প্রজাপতি এখানে ফুলের মধু খাচ্ছে এবং প্রজাপতির পাখা অনেক সুন্দর। প্রজাপতি প্রজাপতি, অর্থাৎ কবি প্রজাপতিকে উদ্দেশ্য করে বলছে, কোথায় পেলে ভাই, প্রজাপতি তুমি কোথায় পেয়েছো এমন রঙিন পাখা, মানে রং বেরঙের পাখা কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতিকে জিজ্ঞাসা করেছেন। তার পাখাগুলো কেমন? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা, অর্থাৎ প্রজাপতির পাখা টুকটুকে লাল নীল মানে গাঢ় লাল নীল এবং আঁকাবাঁকা ঝিলিমিলি, যেগুলো রোদে ঝিলিমিলি করে। কোথায় পেলে এমন পাখা, এই পাখা প্রজাপতি কোথায় পেয়েছে তা কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতির কাছে জানতে চেয়েছে। আরও বলছে, তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, অর্থাৎ টুলটুলে মানে পেট ভরে বনের ফুলের মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও, অর্থাৎ কবি প্রজাপতিকে বলছে তুমি আমার বন্ধু হও এবং বন্ধু হিসেবে আমাকেও মধু দাও। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। কবি প্রজাপতিকে আরও বলেছে তোমার পাখা আমাকে দাও এবং সোনালি রূপালি পরাগ মাখা, অর্থাৎ ফুলের পরাগে যেই মধু থাকে সেই মধু নিতে গিয়ে প্রজাপতির ডানায় বিভিন্ন রঙের পরাগ মেখে যায়। কবি বলেছে কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি রঙিন পাখা কোথায় পেয়েছে তা জানতে চেয়েছে। দেখো এখানে আছে শব্দ শিখি, পাখা, ডানা, সোনালি সোনার মতো রং অর্থাৎ সোনালি রং, রূপালি রূপার মতো চকচকে, পরাগ মানে ফুলের রেণু অর্থাৎ ফুলের উপরের অংশে কে রেণু বলা হয়, এই রেণুতেই মধু থাকে। সুরে সুরে কবিতাটি আবৃত্তি করি, উপরের কবিতাটি সুরে সুরে আবৃত্তি করতে বলছে। প্রজাপতির ছবি এঁকে রং করি, দেখো নিচে প্রজাপতির একটি স্কেচ আঁকা আছে, এভাবে একটি প্রজাপতি এঁকে তোমাদের সুন্দর করে রং করতে বলছে। তারপর দেখো এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই। এখানে শব্দ আছে বনে, প্রজাপতি, টুকটুকে। দেখো বন্ধুরা আমরা লিখেছি রুমি টুকটুকে লাল জামা পরেছে, এখানে ছিল টুকটুকে। ফুলে ফুলে প্রজাপতি উড়ছে, এখানে প্রজাপতি ছিল। বনে কত রঙের ফুল ফুটেছে, এখানে ছিল বনে। বন্ধুরা দেখো এখানে বলা আছে ডাক টেনে মিল করি, এগুলো আমরা মিল করব। দেখো এখানে আছে টুকটুকে,
টুকটুকে এর সাথে মিল হবে লাল। তারপরে টুলটুলে, টুলটুলে বনফুল হবে। তারপরে রঙিন, রঙিন পাখা হবে। আর সোনালি রূপালি পরাগ মাখা। এভাবে আমরা মিল করতে পেরেছি। তারপর দেখো এখানে প্রশ্ন আছে, বলি ও লিখি। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতি কোথা থেকে মধু খায়? কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো প্রশ্নগুলো আমরা লিখেছি। প্রজাপতির পাখা কেমন? প্রজাপতির পাখা রঙিন। প্রজাপতি কোথা থেকে মধু খায়? প্রজাপতি বনের ফুলের মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? কবি প্রজাপতির কাছে মধু এবং পাখা চেয়েছেন। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। নিচে আছে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। দেখো এখানে আছে আঁকা বাঁকা, তারপরে ফাঁকা ফাঁকা, এটি দেয়া আছে, বাকিগুলো আমরা লিখব। দেখো আমরা লিখেছি ফুলে ফুলে কুলে কুলে, বনে বনে ঝনে ঝনে, হেসে হেসে নেচে নেচে। পার্ট 19 বিড়ালছানা, এটি আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আমরা দুইটি বিড়ালের বাচ্চার ছবি দেখতে পারছি, একটি সাদা বিড়াল, অন্যটি কালো বিড়াল। আমরা পড়ব, ঝিলি ও মিলি দুই বোন, দেখতে একই রকম, সবাই ডাকে ঝিলিমিলি। অর্থাৎ ঝিলি আর মিলি দুই বোন, তাদের দেখতে একই রকম, তাই সবাই দুইজনকে একসাথে ঝিলিমিলি বলে ডাকে। দুজনে দুটি বিড়াল, ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। উপরের ছবিতে যে আমরা দুইটি বিড়াল দেখেছিলাম সাদা আর কালো, সাদা বিড়ালটি হচ্ছে ঝিলির আর কালো বিড়ালটি হচ্ছে মিলির। বিড়াল দুটির খুব বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়, বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এ বাড়ি ও বাড়ি খোঁজ করল, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটা। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। অর্থাৎ যেই কালো বিড়ালটি হারিয়ে গেছে সে একদিন তাদের বাড়িতেই আবার চলে আসে। সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। যেহেতু বিড়াল দুইটির খুব বন্ধুত্ব ছিল, তাই কালো বিড়ালকে পেয়ে সাদা বিড়ালও খুশি হলো। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? অর্থাৎ কালো বিড়ালকে কেউ মেরেছে, তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ বিড়াল যে পায়ে ব্যথা পেয়েছে সেখানে তার বাবা ঔষধ লাগিয়ে দেবে, তাহলে ব্যথা সেরে যাবে। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল। কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়ালছানা দুষ্টমি তার মানা, ঘরের ভেতর নাচে গায় তাই রে না না না। শব্দ শিখি, উধাও, হারিয়ে যাওয়া, ক্ষত, আঘাত বা আঘাতের দাগ। দেখো এখানে প্রশ্ন আছে, বলি গল্পের দুই বোনের নাম কি? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? দেখো আমরা প্রশ্ন এখানে লিখেছি, গল্পের দুই বোনের নাম কি? গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন?
কালো বিড়ালটি উধাও হওয়াতে ঝিলিমিলির মন খারাপ হয়েছিল। কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল। কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে ঠিক হলো। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব, অর্থাৎ পশু পাখিকে আমরা মারব না, ওদেরকে খেতে দেব এবং আদর করব। বন্ধুরা, এভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। তারপর দেখো এখানে আছে জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। যেমন গরু আমাদের দুধ দেয়, গোবর দেয়, যেটি দিয়ে রান্না করা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ছাগলও আমাদের দুধ দেয়, বাচ্চা দেয়। হাঁস আমাদের ডিম দেয়, মুরগিও আমাদের ডিম দেয়। টিক চিহ্ন দিই। কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে? এখানে পশু আছে দুইটি, গরু এবং ছাগল। এগুলো হচ্ছে পশু, আর পাখি হচ্ছে হাঁস এবং মুরগি। বন্ধুরা দেখো এখানে টিক চিহ্ন দিই পশু পাখি, এটি কিন্তু নিচেও আছে একটি ঘর আকারে, এখানেও আমাদের টিক চিহ্ন দিতে বলছে। যেমন হরিণ, এই পশুটিকে আমরা বাড়িতে পালন করি না। গরু আমরা বাড়িতে পালন করি, এটি পশু। শিয়ালকেও আমরা বাড়িতে পালন করি না। হাঁস একটি পাখি যাকে আমরা বাড়িতে পালন করি। কুকুর একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি। বাঘ একটি পশু যাকে আমরা বাড়িতে পালন করি না। এই কুকুর, হাঁস এবং গরুকেই আমরা বাড়িতে পালন করি। শিয়াল, হরিণ এবং বাঘকে আমরা বাড়িতে পালন করি না। বন্ধুরা তারপর দেখো এখানে আছে লিখি ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? এগুলো আমরা লিখব। দেখো আমরা প্রশ্নগুলো এখানেও লিখেছি। ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল। কালো বিড়ালের পায়ে কে ঔষধ লাগিয়ে দিল? কালো বিড়ালের পায়ে বাবা ঔষধ লাগিয়ে দিল। বন্ধুরা দেখো নিচে আছে সাজিয়ে লিখি। এখানে একটি দেওয়া আছে খুব দুটির বিড়াল বন্ধুত্ব। এখানে শব্দগুলো এলোমেলোভাবে আসে। এখানে সাজিয়ে বাক্য লেখা হয়েছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব। এভাবে বাকিগুলো আমরা লিখব। দেখো আমরা বাকি শব্দগুলো মিলিয়ে বাক্য লিখেছি। এখানে আছে ছিল দেশে এক রাখাল এক। এক দেশে ছিল এক রাখাল। চাষ গ্রামে হয় ফসলের। গ্রামে ফসলের চাষ হয়। মার আমি যাব মেলায় সাথে। আমি মার সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার। বন্ধুদের সাথে আবার দেখা হবে। পার্ট 20 6 ঋতু, এটি আলোচনা করব। বন্ধুরা আমাদের বাংলাদেশে 6টি ঋতু আছে। এই 6 ঋতু সম্পর্কে আমরা জানব। বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে এক ঋতু। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড় ঋতু। অর্থাৎ বাংলাদেশে যে 6টি ঋতু আছে, এই 6টি ঋতুকে একসাথে বলা হয় ষড় ঋতু। দেখো প্রথমে আছে গ্রীষ্ম। বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এ সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়। মাঝে মাঝে হয় কালবৈশাখী ঝড়। এ ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে।
বন্ধুরা দেখো গ্রীষ্ম ঋতু হচ্ছে বছরের প্রথম 2 মাস। বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে অনেক গরম পড়ে। গরম পড়ার ফলে খাল বিল শুকিয়ে যায়। মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়, অর্থাৎ অনেক জোরে ঝড় বৃষ্টি হয়। বৈশাখ মাসে এই ঝড় হয়, এ কারণে একে কালবৈশাখী ঝড় বলা হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল পাকে। বন্ধুরা দেখো তারপর আছে বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। এ সময় আকাশে কালো মেঘ জমে, ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এ ঋতুতে ফোটে কদম, দোলন চাপা। বন্ধুরা দেখো গ্রীষ্ম ঋতুর পরেই আসে বর্ষা ঋতু। বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হয়। আকাশে তখন কালো মেঘ থাকে, ঝড়ঝড় করে বৃষ্টি ঝরে, বৃষ্টির ফলে খাল বিল পানিতে ভরে যায়। এ সময় ব্যাঙ ডাকে। এ ঋতুতে ফুল ফোটে কদম, দোলন চাপা আরও অনেক ফুল। বন্ধুরা দেখো গ্রীষ্ম, বর্ষা, এরপরে আসে শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ, নদীর ধারে কাশফুল ফোটে। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এ ঋতুতে আকাশ নীল থাকে, আমরা এখানে আকাশ নীল দেখছি, এবং তুলোর মতো সাদা সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায়। এ সময় নদীর ধারে কাশফুল ফোটে, এখানে আমরা কাশফুল দেখতে পাচ্ছি। তারপর দেখো আছে হেমন্ত। কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে দোলে সোনালি পাকা ধান। এ ঋতুতে হয় নবান্ন উৎসব, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। বন্ধুরা কার্তিক ও অঘ্রাণ মাস নিয়ে হেমন্ত ঋতু। হেমন্ত ঋতুতে দেখো সোনালি ধান পেকে যায়, তখন এই ধান কৃষকরা বাড়ি নিয়ে আসে। এই নতুন ধান থেকে বিভিন্ন পিঠা পায়েস তৈরি করা হয়। এই পিঠা পায়েস তৈরির উৎসবকে নবান্ন উৎসব বলা হয়, অর্থাৎ নতুন ধান থেকে তৈরি পিঠা পায়েস খাওয়ার যেই উৎসব সেটি নবান্ন উৎসব। বন্ধুরা দেখো তারপর আছে শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকাল ভরে থাকে কুয়াশায়, শীত নামে। এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি, শীতে গাছের পাতা ঝরে। বন্ধুরা দেখো এখানে আমরা একটি নদী দেখতে পারছি, পাশে এখানে একটি খেজুর গাছ আছে। এই লোক খেজুর গাছে উঠছে খেজুরের রস নিতে। ছেলেমেয়েরা দেখো শীতের পোশাক পরেছে, টুপি পরেছে। তাহলে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু হয়। তখন ভোরে কুয়াশা পড়ে এবং শীত নামে। শীতে অনেক তাজা শাকসবজি পাওয়া যায় এবং শীতে গাছ থেকে পাতা ঝরে পড়ে। দেখো পাশে আমরা বড় গাছ দেখছি কিন্তু কোনো পাতা নেই। তারপর দেখো আছে বসন্ত। বসন্তই শেষ ঋতু। বছরের শেষের 2 মাস ফাল্গুন ও চৈত্র, এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এ ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। ফাল্গুন আর চৈত্র এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। বসন্ত ঋতুতে ফুল ফোটে, কোকিল পাখি ডাকে, সব গাছে নতুন পাতা এবং ফুল হওয়ায় এই ঋতুটি রঙিন। এ কারণে বসন্তকে ঋতুর রাজা বলা হয়, কারণ গাছে গাছে ফুল থাকে, কোকিল পাখি ডাকে। তাহলে আমরা 6টি ঋতু পড়লাম: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতু। বন্ধুরা দেখো এখানে আছে শব্দ শিখি। সর মানে 6, কাল বৈশাখী বৈশাখ মাসের ঝড়, নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব, কুয়াশা বাতাসে ভাসা পানির কণা। অর্থাৎ কুয়াশা কিন্তু বাতাসে পানির কণা ভেসে থাকে, সেটিকে আমরা কুয়াশা বলি। লিখি কোনটি কোন ঋতু, ছবি নিচে লিখি। দেখো বন্ধুরা এখানে সোনালি ধান পেকেছে, কৃষক বাড়ি নিয়ে যাচ্ছে।
এটা হেমন্ত ঋতুর ছবি। দেখো এখানে কাশফুল ফুটেছে, আকাশ নীল এবং সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, এটি শরৎ ঋতু। এখানে দেখো ছেলেমেয়েরা আনন্দ করছে, গাছে ফুল ফুটেছে, কোকিল পাখি উড়ে বেড়াচ্ছে, এটি বসন্ত ঋতু। তারপরে নিচে দেখো এখানে আমরা খেজুর গাছ এবং টুপি পরা শীতের পোশাক পরা ছেলেমেয়েদের দেখছি, এটি শীত ঋতু। তারপর দেখো এখানে কালো মেঘ হয়েছে, সূর্য উঠেছে, সূর্যের অনেক তাপ, এটি হচ্ছে গ্রীষ্ম ঋতু। তারপর এখানে ঝমঝম করে বৃষ্টি নামছে, এখানে মাছ ধরছে, এটি হচ্ছে বর্ষা ঋতু। তারপর দেখো এখানে আছে মাস ও ঋতুর নাম লিখি, এগুলো আমরা পূরণ করব। বন্ধুরা দেখো আমরা লিখেছি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু, আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, কার্তিক ও অঘ্রাণ মাস মিলে হয় হেমন্ত ঋতু, পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু, ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বন্ধুরা দেখো এখানে আছে বলি ও লিখি। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? বর্ষাকালে কি কি ফুল ফোটে? কোন ঋতুতে কাশফুল ফোটে? হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? গাছের পাতা ঝরে কোন ঋতুতে? বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। বর্ষাকালে কি কি ফুল ফোটে? বর্ষাকালে কদম, দোলন চাপা ইত্যাদি ফুল ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে কাশফুল ফোটে। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে গাছের পাতা ঝরে। বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয়? প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে, এ কারণে বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয়। বন্ধুরা দেখো আমরা প্রশ্নের উত্তরগুলো লিখেছি। তারপর দেখো আছে আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। বন্ধুরা দেখো আমরা লিখেছি আমার প্রিয় ঋতু বসন্ত, ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু হয়। এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। তারপর দেখো নিচে আছে তালিকা করি, মার কাছে শুনে নাম লিখি, পিঠার নাম, সবজির নাম। আমরা এখানে পিঠার নাম লিখেছি ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, গোকুল পিঠা। এবং সবজির নাম লিখেছি ফুলকপি, ঢ্যাঁড়স, পটল, কুমড়া, মূলা। বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা পার্ট 21 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। ভালো থেকো তোমরা।